মৃত্যুর পরে মানুষ কেন ফিরে আসে? একটি সুখী পরিবার, তারা 5 ভাই বোন। হঠাৎ একদিন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় একজন মারা যায়, কিন্তু সে এই দুনিয়ার মায়া ত্যাগ করতেই পারছিল না। ফিরে এসেছিল এক ভয়ঙ্কর আত্মা হয়ে, আর তার বাকি 4 ভাই বোনদের জীবন করে দিয়েছিল দুর্বিষহ। তারা সব জায়গায় শুনতে পেত তাদের মৃত বোনের আর্তনাদ, যে সবসময় বলতে থাকতো, তোমরা আমাকে একা কেন ছেড়ে গিয়েছিলে, তোমাদের আমার সাথেই থাকতে হবে। সে যেন কিছু একটা বলতে চায়। কি বলতে চায়, কেন সে ফিরে এসেছে? ঘটনার শেষে যে টুইস্ট অপেক্ষায় রয়েছে তা আপনাদের ভাবনার বাইরে। তাহলে আর দেরি কেন, চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ার এই ভয়ঙ্কর গল্প থেকে। তো ঘটনার শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম জোজো, যে একটু অন্য টাইপের মানুষ। উচ্ছৃঙ্খল জীবনযাপন। তাকে কয়েকজন লোক পাওনা টাকা আদায় করার জন্য অনেক মারধর করছিল, যদিও সে মিথ্যে বলে এবারের মতো বেঁচে যায়। অন্যদিকে একটা কোম্পানিতে আঙ্গা নামের এই ছেলেটাকে আমরা কাজ করতে দেখতে পাই। সে অনেক কাজের প্রেসারে ছিল। তখন তার স্যার তার কাছে আসে এবং বলে, আমি তোমার কাজে অনেক খুশি। তুমি তো কালকে ছুটি চেয়েছিলে, কিন্তু আজ তো তোমার অনেক কাজের চাপ। কাজ কি শেষ করতে পারবে? আঙ্গা বলে, আমি শেষ করেই যাব, চিন্তা নেই। তার স্যার তাকে বলছিল, আমি তোমার প্রতি অনেক খুশি। তুমি চাকরির পর থেকে এখন পর্যন্ত ছুটিই নাওনি। এখন যখন এতদিন পরে বাড়িতে যাবে, আমার দায়িত্ব তোমার কাজ কমিয়ে দেওয়া এবং তোমাকে রিলিজ করা। সবকিছু আমি সামলে নেব, তুমি ছুটি কাটাও। একথা শুনে আঙ্গা অনেকটা খুশি হয়ে যায়। এদিকে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে লেখাপড়া করছে, তবে দেখে বোঝাই যাচ্ছে তার লেখাপড়া কেমন চলছে। সে কল করে তার বোন লিন্ডির কাছে, যে একজন ফ্যাশন ডিজাইনার। এতক্ষণ যে 4 জনের সাথে পরিচয় করিয়ে দিলাম, তারা মূলত 4 ভাই বোন। তারা একসাথে ভিডিও কলে আসে। অনেকদিন পর তাদের একসাথে বাড়িতে ফেরার কথা। বাড়িতে রয়েছে তাদের একমাত্র ছোট বোন সুফি আর তাদের বাবা মাতেন। তার ভাই বোনেরা বাড়িতে ফিরছে। এটা শুনে সুফি অনেকটা খুশি হয়ে যায় এবং এই খবরটা শুনি তাদের বাবা অনেক খুশি হয়, কেননা অনেকদিন পর তারা একসাথে হচ্ছে। তখন হঠাৎ করেই দরজায় যেন কেউ আসে। একজন মতিনকে ডাকে। মতিন গিয়ে দেখতে পায় একটা লোক এসেছে। সে বলছে গ্রামের একটা মেয়েকে নাকি আবারও জিন পজেস করেছে। এখানে বলে রাখা ভালো, মাতিন একজন কোরআনের শিক্ষক, পাশাপাশি সে রুকিয়া করে। ওই লোকটিকে মাতিন বলছিল যে সেই মেয়েটিকে আবারও জঙ্গলে গিয়েছিল। আমি তো তাকে মানা করেছিলাম। সেখানে গিয়ে মাতিন দেখতে পাই মেয়েটি অদ্ভুত অঙ্গভঙ্গি করছে। চোখ ছিল একদমই সাদা বর্ণের। মাতিনকে দেখি মেয়েটি বলছিল, আমাকে তোমার সাহায্য করতে হবে। তুমি বলেছিলে আমাকে তুমি সাহায্য করবে। আমি নিজেকেই শেষ করিনি, আমাকে মারা হয়েছিল। মাতিন তাকে বলে, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। এটা বলে মাথা ধরে সূরা পড়তে শুরু করে, যার কারণে মেয়েটির ভেতর থেকে সে ভয়ানক আত্মাটা বের হয়ে যায়। তো পরদিন সকালে আমরা দেখতে পাই তারা 4 ভাই বোন গাড়ি করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সুফি যখন উঠান ঝাড়ু দিচ্ছিল, আমরা দেখতে পাই তার পেছন দিয়ে যেন কিছু একটা চলে গেল। সে তাকাতেই কিছুই দেখতে পায় না। সে যখন একটু এগিয়ে যায়, তখন দেখতে পাই তার ভাই বোনেরা চলে এসেছে। সে তো অনেক খুশি হয়। তারা সবাই অনেক খুশি। তাদের বাবা মতিন তাদের সাথে দেখা করে, সবাইকে ঘরে প্রবেশ করতে বলে। সবাই এটা দেখে খুশি হয় যে ছোটবেলায় তারা যেরকম ঘরটা দেখে গিয়েছে, রুমগুলো ভেতর থেকে ঠিক তেমনটাই রয়েছে। মম সুফিকে বলছিল, আচ্ছা তুমি কি এই পুতুলের সাথে এখনো রাতে ঘুমাও? সুফি হেসে উত্তর দেয়, হ্যাঁ আমার ভালো লাগে, যদিও এটা ছেঁড়া। তখনই তাদের মনে হয় ছোটবেলার কথা, যখন অন্যান্য বাচ্চারা সুফির পুতুলটা নিয়ে টানাটানি করছিল, কিন্তু তার ভাই বোনেরা এসে তাদেরকে তার পুতুলটা নিতে দেয় না। তবে সেদিন পুতুলটা ছিঁড়ে গিয়েছিল। নিন্ডি পুতুলটা সেলাই করে দিয়েছিল, আর মোমো সুফির হাতে বেঁধে দিয়েছিল একটা পবিত্র সুতা, যেটা কিনা দুষ্টু ছেলেপেলে তার আক্রমণ থেকে সুফিকে বাঁচাবে। এটাই মানত সে। তাদের ছোট বোন সুফিকে সবাই অনেক ভালোবাসে। নিন্ডি আলমারিতে তার কাপড় চোপড় রাখছিল, তখন হঠাৎ করেই পেছনের জানালা থেকে অদ্ভুত এক আওয়াজ ভেসে আসে, যদিও সেখানে কোনো কিছুই ছিল না। রাতের ডিনার টেবিলে তাদের বাবা মাতিন তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কে কতটুকু সফল? সবাই তো খুব ভালোভাবেই সবকিছু বলে, কিন্তু জোজো কিছুই বলতে পারছিল না, কারণ সে সফল না, একটু অলস টাইপের। আঙ্গা একটু পর তার ছোট বোনকে তার কাছে ডাকে এবং একটা নতুন ফোন দেয় আর বলে, আমি জানতাম তোমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। নতুন ফোন উপহার পেয়ে সুফি খুবই খুশি হয়ে যায়। সে নতুন ফোনটায় সিম লাগিয়ে পুরাতন ফোনটা আলমারিতে রেখে দেয়। তো পরদিন সকালে সবাই টেবিলে বসে নাস্তা করছিল। আঙ্গার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। সে বলে, চলো আজকে সবাই পাহাড়ের জলপ্রপাতের কাছে যাই।
দেয় যেখানে আমরা সবাই গিয়েছিলাম। তারা সবাই রাজি হয়ে যায়। আঙ্গারের গাড়িতে গিয়ে সবাই ওঠে। জোজো লক্ষ্য করে তাদের পাশেই রয়েছে তাদের বাবার পুরনো গাড়িটা। সে বলে ওঠে আজকে আমরা বাবার গাড়িটা নিয়ে যাব। যদিও এটা সবাই মানা করছিল কারণ এটা নষ্ট থাকতে পারে, কিন্তু জোজো মানে না, সে সেটাতেই গিয়ে ওঠে। যদিও সবাই বলছিল গাড়িটা একবার চেক করে নেওয়া দরকার, কিন্তু সে পাত্তা দেয় না। সবাই গাড়িতে উঠলে আমরা দেখতে পাই আঙ্গা তার গাড়ির চাবিটা পকেটের ভেতরে গিয়ে সেটা সিটেই পড়ে যায়। তারা রওনা দিয়ে দিলে পেছনে আমরা দেখতে পাই একটা সাদা কাপড় পরা মহিলা যিনি একটা সাদা ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। তারা সেখান দিয়ে যাচ্ছে, যেটা পাহাড়ের রাস্তা উঁচু নিচু। হঠাৎ করে গাড়ির ব্রেকটা কাজ করা বন্ধ করে দেয়। তারা নিচের দিকে যেতে থাকে। জোজো বলছিল গাড়ির ব্রেকটা কাজ করছে না, কিন্তু তার কথা আবার কেউই বিশ্বাস করে না, কারণ তারা জানে জোজো একটু মজা করে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেখানেই গাড়িটা খুব ভয়ানক ভাবে উল্টে যায়। নিমিষেই যেন সব আনন্দ মাটি হয়ে যায়। সবাই রক্তাক্ত হয়ে যায়। সবাই গাড়ি থেকে ধীরে ধীরে বের হয়ে আসে। কেবল সেখানে আটকে যায় ছোট বোন সোফি। আর সেখানে সে আর স্ট্রাগল করতে না পেরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর গাড়িটার সাথে সাথেই ব্লাস্ট হয়। আর এইভাবে তাদের ছোট বোন শেষ হয়ে যায়। কিন্তু ঘটনার এখান থেকেই অদ্ভুত জিনিস ঘটতে শুরু হয়। গাড়ি ধ্বংস হওয়ার সাথে সাথেই আঙ্গার ঘুম ভেঙে যায়। সে জুজোকে ডেকে তোলে। সে ভাবে এটা কি সত্যি নাকি স্বপ্ন ছিল। যদি স্বপ্ন হয় তাহলে তাদের শরীরের চোটের দাগ আসলো কিভাবে, সুফি কোথায়। তারা দৌড়ে অন্য রুমে গিয়ে দেখে মোমো, নিন্ডি আর তাদের বাবা চুপ করে বসে রয়েছে। সবারই খুবই মন খারাপ। আঙ্গা তো জিজ্ঞেস করে সুফি কোথায়, তোমরা কেউ কথা বলছো না কেন। তাদের বাবা শুধু বলে এটাই ভাগ্যে ছিল, মেনে নিতে হবে। কিন্তু তাদের বাবা যে তাদের দিকে তাকাচ্ছেই না। এটা শুনে তো সবাই মর্মাহত। মোমো বলে সুফি আর নেই। তারা মানতেই পারছিল না। মাতিন বলে আমি যাচ্ছি বাহিরে, আমি সবকিছু সামলে নেব, তোমরা কেউ বাড়ি থেকে বাইরে যেও না আমি ফিরে না আসা পর্যন্ত। লিন্ডি জোজোকে দোষারোপ করতে শুরু করে, তুমি যদি বাবার গাড়িটা না নিতে তাহলে আজ এমন হতো না। জোজো তো সরি বলে, কিন্তু লিন্ডি বলছিল শুধু সরি, আমরা আমাদের বোনকে হারিয়েছি। এখানে ঘটনার এই মুহূর্তে আপনাদের অনেক প্রশ্নই আসতে পারে, কিন্তু সামনে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন। জোজো প্রচন্ড কান্না করতে থাকে। ওই সময় আলমারি থেকে ফোনের একটা শব্দ আসে। আঙ্গা আলমারিটা খুলে দেখতে পাই সোফির পুরাতন ফোনে কেউ কল দিয়েছে, কিন্তু এটাতে তো কোনো সিম নেই। কলটা রিসিভ করতেই সেখান থেকে সোফির আর্তনাদ ভেসে আসছিল। সে বলছিল আমাকে কেন একা ফেলে গিয়েছ। আঙ্গা তো এটা শুনে ভয় ফোনটা ফেলে দেয়। তাদের বাড়ির পাশেই তখন আমরা আবারও সেই সাদা কাপড় পরা ভয়ঙ্কর মহিলাটাকে দেখতে পাই। আঙ্গা জোজোকে বলছিল তুমি মন খারাপ করো না, যা হয়েছে তা কারোর হাতেই ছিল না। এদিকে নিন্ডি যখন সোফির পুতুলটা দেখছিল তখন জানালার উপাস থেকে একটা শব্দ ভেসে আসছিল। সোফির ভয়ানক কণ্ঠ ছিল সেটা। সে তো ভয় পেয়ে যায়। তখনই তার পেছন দিয়ে তার কাঁধে একটা ভয়ঙ্কর হাত রাখা হয়। সে তো চমকে যায়, কিন্তু কিছুই ছিল না তার পেছনে। তখনই লাইটটা অফ হয়ে যায়। লাইটটা আবার জ্বললে সে তার সামনে সোফির রক্তাক্ত অবয়ব দেখতে পায়। সে তো খুবই ভয় পেয়ে যায়। সেখানে মোমো চলে। নিন্ডি তাকে সব বলে যে আমি মাত্র সোফিকে দেখেছি, খুবই ভয়ানক ছিল। কিন্তু মোমো বিশ্বাস করে না, তাদের বোন মারা গিয়েছে, সে আর কখনো ফেরত আসতে পারবে না। জোজো বাথরুমে যাবে, দরজার কাছে গেলেই দরজাটা খুলে যায়। সে ভেতরে প্রবেশ করলেই দরজাটা আবারও লেগে যায়। সে বিষয়টা কি হলো কোনো কিছুই বুঝতে পারে না। আর ঠিক তখনই ঘটে একটা ভয়ানক ঘটনা। তো সে খুবই চিৎকার করতে শুরু করে। সবাই গিয়ে দেখতে পায় সে প্রচন্ড ভয়ে বসে রয়েছে। সে বলছিল তার সামনে ভয়ঙ্কর ভাবে সোফি এসেছিল, কিন্তু এটা কেউ মানতেই চাইছিল না। যেহেতু নিন্ডির সাথেও এমন একবার ঘটেছে, সে বলতে থাকে আমাদের রাতে আজকে একসাথে থাকা উচিত। এরকম ঘটনা মোটেও শুভজনক নয়, কিন্তু মমতা বিশ্বাস করে না। সবাইকে ভীত বলে সেদিন রাতে তারা একসাথে শুয়ে পড়ে একটা রুমে। মোমো বলছিল সে লাইট জ্বালিয়ে ঘুমোতে পারবে না। আঙ্গে যখন লাইটটা নিভাতে যায় তখন আশ্চর্যজনক ভাবে স্পর্শ ছাড়াই লাইটটা অফ হয়ে যায়। সে তো অবাক হয়ে যায়। লাইটটা তৎক্ষণাৎ আবারও জ্বলে ওঠে। সে তো কোনো কিছুই বুঝতে পারে না। তখনই আঙ্গা লক্ষ্য করে নিন্ডির পাশে শুয়ে রয়েছে সুফির মরা দেহ। সে তো খুবই ভয় পেয়ে যায়। নিন্ডিকে বলার সাথে সাথেই সে অনেক ভয় পেয়ে মোমোর সাথে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু সেখানে তো কিছুই ছিল না। তখন আবারও লাইটটা জ্বলে ওঠে। পাশেই দাঁড়িয়ে ছিল সুফি। সে ভয়ানক ভাবে বলছিল আমাকে কেন একা রেখে চলে গিয়েছ। কিছু বুঝে ওঠার আগে লাইটটা আবারও নিভে যায়। জোজো এবার বিরক্ত হয়ে যায়, বারবার কেন লাইট জ্বলছে।
আঙ্গা ভয়ে ভয়ে শুয়ে পড়ে। আর তখন আমরা দেখতে পাই আলমারির উপরেই বসে রয়েছে ভয়ানক সুফি। তো সকালবেলা বেলকনিতে বসে রয়েছে আঙ্গা। হঠাৎ করে পেছনে সেই সাদা কাপড় পরা মহিলাটা চলে আসে আর বলে, আমি তোমাদেরকে জানি, আমি তোমাদের পাশেই থাকি সেই বাড়িতে। আমি সুফির বিষয়ে কিছু বলতে চাই তোমাদের। আমি জানি সে তোমাদেরকে দেখা দিচ্ছে, তুমি আমার বাড়িতে এসো, সেখানে সবকিছু ব্যাখ্যা করব। তখনই পেছন থেকে মোমো আঙ্গাকে ডাক দেয় আর বলে, খাবার রেডি হয়েছে, তাড়াতাড়ি নিচে এসো। কিন্তু আঙ্গা যখনই আবারও সামনের দিকে তাকায়, সে আর সেই মহিলাটাকে কোথাও দেখতে পায় না। এতে সে প্রচন্ড অবাক হয়ে যায়, বলতে থাকে, মহিলাটা এত দ্রুত কোথায় গেল? তো যাই হোক, খাবার খাওয়ার সময় আঙ্গা সবাইকে বলছিল, বাবা কোথায় গিয়েছে আমরা কেউই জানি না, আমি তাকে খুঁজতে বের হব। নিন্ডি তখন বলে, তোমাদের কি মনে নেই বাবা কি বলেছিল, তিনি আসার আগে যেন আমরা কেউ বাড়ি থেকে বের না হয়? তখন জোজো বলছিল, অবশ্যই আমাদের ওনাকে খোঁজা উচিত তার সন্তান হিসেবে, বাবার তো বিপদ আপদ হতে পারে, নিন্ডির মতো ভয় পেলে চলবে না। তখন এই নিন্ডি খেপে যায়, সে বলে, তুমি এসব কেন বলছো, তুমি তো এই সংসারের একটা বোঝা। জোজো এই কথা শুনে অনেক খেপে যায়। নিন্ডি বলে, আমি ঠিকই বলেছি, তুমি মানুষের টাকা ধার নিয়ে সেটা ফেরত দিতে পারো না, পরিবারের জন্য কি করেছো? কোনো কিছুই করতে পারো নি, বিভিন্ন রকম জালিয়াতি দিয়ে থাকো তুমি। তখন জোজো বলতে থাকে, তুমি আমার সম্পর্কে কি জানো? তখন জোজো বলতে থাকে, ব্যাস অনেক হয়েছে, তুমি আমার সম্পর্কে কি জানো? তুমি জানো আমি লেখাপড়া কেন করতে পারিনি? একবারও কি এই প্রশ্ন মাথায় আসেনি? তোমার কি মনে হয় আমাদের বাবা সাধারণ একজন কোরআন শিক্ষক? তার পক্ষে সবাইকে সমর্থন করা সম্ভব ছিল? কত টাকা আয় করেছেন তিনি? এসব করে ছোট থেকে তার পক্ষে কি করা সম্ভব ছিল? তোমাদেরকে এত বড় করা, তাও আবার বাইরে রেখে আমি ছোট থেকে চুপিসারে বাবাকে সমর্থন করেছি, তোমাদেরকে সমর্থন করেছি, তোমরা কেউ জানো না। আর আজ আমার অনেক ঋণ আছে, তাই বলে আমাকে সংসারের বোঝা মনে হচ্ছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আঙ্গা বাহিরে গিয়ে দেখতে পাই জোজো বসে রয়েছে, তার মনটা ভীষণ খারাপ। সে বলে, মনের মধ্যে কোনো ব্যথা দিয়ে থাকলে আমাকে মাফ করে দিও, সত্যি আমি জানতাম না তুমি ছোট থেকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, আমাকে মাফ করে দাও, তোমার যা লাগে আমার কাছে চাইবে। জোজো হেসে বলে, আরে বাদ দাও, সত্যি কথা হলো আমার ছোট থেকে লেখাপড়ার কোনো ইচ্ছে ছিল না, আমি তো শর্টকাটে ইনকাম করতে চাই, বড়লোক হতে চেয়েছিলাম। তো যাই হোক, আমার এতটা রুট ব্যবহার করা উচিত হয়নি, আমিও মাপ চেয়ে নেব। এদিকে আঙ্গা আর মোমো তাদের বাবাকে খুঁজতে বের হয়ে যায়। আঙ্গা পকেটে হাত দিতেই দেখতে পাই সেখানে চাবিটা নেই। তার মনে পড়ে তার চাবি তো ছিল তার বাবার গাড়িতে। এদিকে সন্ধ্যা নামতেও বেশি সময় নেই, তাই তারা লাইট নিয়ে সে অ্যাক্সিডেন্টের জায়গায় যায়। কিছুক্ষণ সামনে যাওয়ার পর আঙ্গা দেখতে পাই সুফি হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তারা তখন সুফির পেছন নেয়। সন্ধ্যা নেমে যায়, চারদিকে অন্ধকার, তারা সুফিকে খুঁজে বেড়াচ্ছে। তখন হঠাৎ করে মোমো হোঁচট খায়। পাশে একটা বাঁশের বেড়ার মধ্যে সে দেখতে পায় ছোটবেলায় সুফিকে সে যে লাল সুতাটা পরিয়ে দিয়েছিল সেটা সেখানেই রয়েছে। তখনই পেছনের জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসে। ওদিকে তাকাতেই সে কিছু দেখতে পায় না, কিন্তু আবারও সুতোর দিকে তাকাতেই সেখানে তো আর কিছুই দেখা যায় না। হঠাৎ করে সে বুঝতে পারে সে হারিয়ে ফেলেছে আঙ্গাকে। দেশলাই জ্বালিয়ে সে খুঁজতে থাকে আঙ্গাকে। আঙ্গা একটা জায়গায় যাওয়ার পর দেখতে পায় তার পেছনে হাওয়ার মধ্যে ভাসছিল সুফি। সে যেদিকে লাইট ধরছিল সেদিকে ভয়ানক সুফির অবয়বকে দেখতে পাচ্ছিল। কি একটা ভয়ঙ্কর অবস্থা। সে যেমন ভয় পাচ্ছিল তেমন চাইছিল তার বোনের সাথে সরাসরি কথা বলতে। হঠাৎ করে তার সামনে চলে আসে সুফির ভয়ানক আত্মা, আর সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রথমত ভয়, দ্বিতীয়ত তার বোন। এটা তার বোন তাকে কিছু বলতে চাইছে, তাই সে বারবার তার বোনের সাথে দেখা করতে চায়। দেখা যায় মোমোর পাশেও ছিল সুফি, কিন্তু সে লক্ষ্য করেনি। এদিকে একা দাঁড়িয়েছিল ঘরে নিন্ডি। জোজো সেখানে গিয়ে তার কাছে মাফ চেয়ে বলে, তখন তেমন ব্যবহার করা তোমার সাথে আমার একদমই উচিত হয়নি, আমাকে মাফ করে দিও। তখনই তার পেছন থেকে নিন্ডি তাকে ডেকে বলে, সেখানে কি করছো? সে তো পেছনে চেয়ে অবাক হয়ে যায়। তাহলে তার সামনে এতক্ষণ কে ছিল? সামনে তাকাতেই সে দেখতে পায় সেখানে কেউই নেই। সে কোনো কিছুই বুঝতে পারে না। সে আবারও আসল নিন্ডির কাছে মাফ চায়। আমরা দেখতে পাই জঙ্গলে এখন খুঁজে বেড়াচ্ছে সুফিকে আঙ্গা। মোমো তখন আঙ্গাকে দেখতে পায় আর বলে, চলো আমরা এখান থেকে এখনই বের হয়ে যাই। কিন্তু আঙ্গা বারবার বলছিল, আমি যাব না, আমি আমার বোনকে দেখেছি, তার সাথে কথা বলবো। মোমো বলে, এতটা অবুঝ হওয়া ঠিক না, আমরা এখানে আটকে গিয়েছি, বের হতে হবে, আগে বাড়ি ফিরতে হবে। কিন্তু আজব ব্যাপার হচ্ছে সেখান থেকে তারা যতবারই বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে বের হতে পারছিল না। একই জায়গায় বারবার ঘুরে ফিরে আসছিল। তারা যেন এক গোলক ধাঁধায় ফেসে গিয়েছে। এদিকে নিন্দি যখন আয়নাতে চুল আঁচড়াচ্ছিল সে হঠাৎ করে আয়নাতে দেখতে পায় তার মুখ
মুখটা খুব ভয়ানক আকৃতি ধারণ করেছে। এটা দেখে সে তো খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে তারা কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। আঙ্গা যখন আবারও দেখতে পায় সাদা কাপড় পরা মহিলাটা সেখানে রয়েছে, তখন সে সেই মহিলার পিছনে আর অবশেষে বাড়িতে ফিরতে পারে। মোমো তাকে বলতে থাকে, আচ্ছা তুমি কার পিছু নিয়েছিলে? আঙ্গার তখন মনে হয় যে সেই মহিলাটি তার সাথে দেখা করতে বলেছিল। সে সুফির বিষয়ে জানে, তাদেরকে কিছু জানাতে চায়। তখন তার সেই মহিলাটার বাড়িতে যায়। ঘরের ভেতরে ঢুকে মহিলাটা ভেতর থেকে ডেকে তাদেরকে ভেতরে নিয়ে যায়, বসতে বলে। তারা যখন সুফির বিষয়ে জানতে চায় তখন তিনি বলেন সুফি শান্তি পায়নি, আর তোমাদেরকে তার কিছু বলার আছে। আমি তোমাদেরকে তার সাথে কথা বলিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের কিছু করতে হবে। মহিলাটি একটা কাগজের টুকরো দেয় যেটার মধ্যে একটা মন্ত্র লেখা। সে বলে সুফি যে কোনো প্রিয় জিনিস ধরে তোমাদের মধ্যে একজন পশ্চিম দিকে ফিরে এই মন্ত্রটা পড়তে হবে। এটা করতে পারলে এখনই করো। কিন্তু মোমো ইশরাতে আঙ্গাকে নিষেধ করছিল। আঙ্গা তখন বলে, আচ্ছা এটা এখন করব না, পরে করব, আমাদের এখন যেতে হবে। এটা বলেই তারা সেখান থেকে চলে আসে, কারণ মহিলাটাকে তাদের খুবই অদ্ভুত রহস্যময় লাগছিল। অন্যদিকে তাদের বাবা এখনো ফিরেনি। কি যে হচ্ছে তারা কোনো কিছুই বুঝতে পারে না। কিন্তু এখন পর্যন্ত মোমোর কোনো কিছুই তেমন অদ্ভুত ফিল হয়নি, তাই সে এসব কিছুই বিশ্বাস করতে চায় না। হঠাৎ করে সে বাহিরে একটা শব্দ শুনতে পায়। সে যখন এগিয়ে যায় বিষয়টা দেখতে, তখন দেখা যায় একটা হাত এসে তার পায়ের মধ্যে ধরে ফেলে, যেটা কেন সুফির হাত ছিল। এতে সে প্রথমবারের মতো খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে তার ভাই বোনেরা সত্যি কথাই বলছিল। এদিকে জোজো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগে ওঠে, আর সে তার কাপড় নষ্ট করে ফেলে। সেখানে মোমো বলছিল, আমি তোমাদের মতো ফিল করেছি, সুফি আমার পায়ে ধরেছিল। আঙ্গা বলতে থাকে, আমাদের তার সাথে কথা বলা উচিত। জোজো বলে, কিভাবে এটা সম্ভব? মোমো বলে, একটা মহিলা রয়েছে আমাদের পাশের বাড়িতে থাকে, যিনি আমাদের এই বিষয়ে বলেছে, কিন্তু ওই মহিলাকে আমাদের বিশ্বাস হয় না। কিন্তু আঙ্গা বলে, উনি যেমনই হোক না কেন উনি আমাদের বিষয়ে সবকিছুই জানে, আমাদের সাথে কি ঘটেছে সবকিছুই জানে। তখন হঠাৎ করেই জানালাটা খুলে যায়, হাওয়া আসছে ভেতরে। নিন্ডির এসব দেখে আর সহ্য হয় না। সে ব্যাগ গোছাতে থাকে, সেখান থেকে চলে যেতে চায়। সে এখনই যেতে চায়। সবাই তাকে বলছিল, এমনটা করো না, বাবা আসা পর্যন্ত অপেক্ষা করো, উনি আমাদেরকে এখান থেকে বের হতে নিষেধ করেছেন। ঠিক তখনই দরজা থেকে কেউ একজন কড়া নাড়ে। জোজো দরজা খুলতেই দেখতে পাই সাদা কাপড় পরা মহিলাটা এখানে দাঁড়িয়ে আছে। তিনি ঘরের ভেতরে ঢুকতে চাইছে। মহিলাটার মুখে একটা অদ্ভুত হাসি, যেটা মোমোর একদম পছন্দ হয় না। সে জোজোকে বলে দ্রুত দরজাটা বন্ধ করতে। জোজো তখন মহিলাটাকে বলে, আমরা এখন ঘুমোবো, আপনি চলে যান। এটা বলেই দরজাটা বন্ধ করে দেয়। আঙ্গা যখন বাথরুমে যাবে সে বুঝতে পারে তার পাশে দিয়ে চলে যায় সুফির ভয়ানক অবয়ব। সে তো পেছন পেছন যেতে শুরু করে। ঘরের ভেতর থেকে সে দেখতে পায় বাহিরে দাঁড়িয়ে রয়েছে সুফির অবয়ব। সে তার বোনের সাথে কথা বলতে চায়। সে বাড়ি থেকে বের হতে চাইছিল। তখন মোমো গিয়ে তাকে পেছন থেকে আটকে ধরে, কিন্তু আটকে রাখতেই পারছিল না। সে বলে সে তার বোনের কাছে যাবে, কিন্তু আসলে সেটা ছিল সেই সাদা কাপড় পরা মহিলাটি। সে যেন যে কোনো মূল্যেই সবাইকে বাড়ি থেকে বের করার চেষ্টা করছিল। মোমো কোনো রকমে ঘরে নিয়ে যায় আঙ্গাকে। হঠাৎ আবারও দরজায় কেউ যেন কড়া নাড়ে। ভয়ে ভয়ে জোজো দরজা খুলে দেখতে পায় উপর থেকে নেমে আসছে সুফির অবয়ব। সে দরজা লাগিয়ে দেয়, কিন্তু আঙ্গা বলছিল দরজা খুলতে, সে কথা বলবে, কিন্তু সবাই তাকে আটকাচ্ছিল। তখন সে জোরাজোরি করার কারণে দরজাটা খুলে যায়। সেখানে আবারও দেখা যায় হাওয়ার মধ্যে ভাসছে সুফির অবয়ব, যেটা বলছিল আমাকে কেন একা রেখে গেলে। সবাই আঙ্গাকে বলছিল বোঝার চেষ্টা করো, এটা আমাদের সুফি নয়। দরজা আবারও বন্ধ করে দেওয়া হয়। আঙ্গা এবার রেগে যায়। এত রহস্য আর মোটেও ভালো লাগছে না। তার বাবাও এখনো ফিরছে না। তখন তাদের দুই ভাই বোনের মধ্যে ঝগড়া হতে থাকে। সেই মুহূর্তে লাইটটাও চলে যায়। মোমো দিশলাই ধরায়, যেখানে সেটার আলোতে একটা ভয়ঙ্কর ছায়ার দানবকে তারা দেখতে পায় আর খুবই ভয় পেয়ে যায়। যখন আবারও লাইট চলে আসে, আঙ্গা এবার সহ্য করতে না পেরে সে মহিলার কথা মতো সেই মন্ত্রটা পশ্চিম দিকে বসে সুফির প্রিয় পুতুলটা নিয়ে। আর সাথে সাথে মোমো শুনতে পাই বাইরে থেকে কারা যেন কোরআন তেলাওয়াত করছে। আর আমরা দেখতে পাচ্ছিলাম বাইরে তাদের বাবা মাতিনকে, যার মনটা ভীষণ খারাপ ছিল। আর সেখানে কোরআন তেলাওয়াত করাচ্ছিল সবাইকে। সাথে সাথে দরজাটা খুলে যায়, আর হঠাৎ করে মোমোর ভেতরে কিছু একটা প্রবেশ করে। তার চোখ হয়ে যায় একদম সাদা বর্ণের। কি ভয়ঙ্কর! সবাই তো পালাতে থাকে, কিন্তু তাদের সামনে এসে পড়ে আবার অদ্ভুত দেখতে মোমো। ভেতর থেকে সুফির কণ্ঠে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে কেন গেলে? আঙ্গা যখনই মোমোকে ধরে ফেলে তখনই তার শরীরে অদ্ভুত আচরণ করতে থাকে। বাকি ভাই বোন যখন একে অপরের শরীর ধরছিল, সবার শরীরই অদ্ভুত হতে থাকে, আর সবারই চোখ হয়ে যায় একদম সাদা বর্ণের। কি ভয়ানক একটা অবস্থা! আর তখন তারা জীবনের চিরসত্য জানতে পারে। আর আমরা এই ঘটনাতে পাই
ভয়াবহ একটা টুইস্ট। তারা দেখতে পাচ্ছে সময় চলে গিয়েছে পেছনে সেই অ্যাক্সিডেন্টের দিন। দুঃখ হলেও চরম সত্য তো এটাই ছিল, সেদিন সুফি নয়, তারা 4 জন সেখানে মারা গিয়েছিল। শুধু বেঁচে গিয়েছিল কেবল সুফি। যেখানে সুফি চিৎকার করে শুধু বলছিল, আমাকে তোমরা ছেড়ে যেও না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তার মানে তারা আর কেউই বেঁচে নেই। তাদের বাবা তখন তাদের সামনে আসে আর বলে, এটাই ভাগ্যে ছিল, তোমরা মেনে নাও, তোমরা কেউ আর আমাদের মধ্যে নেই। তোমরা শুধুমাত্র এতদিন বেঁচে ছিলে এই পৃথিবীতে ভালোবাসার টানে। বোনের ভালোবাসা তোমাদেরকে আটকে রেখেছিল, কিন্তু তোমাদের যেতে হবে। তখন সেখানে আমরা দেখতে পাই সুফিও আসে আর কান্না করতে করতে সবাইকে শেষ বিদায় জানায়। তবে তার ভাই বোনেরা কেউ কষ্ট পায় না, খুব খুশি হয়, কেননা তাদের ভালোবাসার ছোট বোন তো বেঁচে আছে। সবাই শুধু একটা কথাই বলে, আমাদের আবারও দেখা হবে, পরকালে অপেক্ষায় থাকবো। এটা বলে তারা সবাই হাওয়ায় মিলিয়ে যায়। আর এইভাবেই এই ভয়ঙ্কর গল্পটা শেষ হয়ে যায়। এই মুভিটা ভয়ের সাথে সাথে ছিল ভাই বোনদের ভালোবাসার প্রতীক। হয়তোবা আপনারা এই গল্পটা বুঝতে পেরেছেন। তারা মারা যাওয়ার পর একটা ভালোবাসার মায়ের ভেতরে আটকে পড়েছিল, আর কোরআন তেলাওয়াত করার পর তাদের আত্মা মুক্তি পেয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে এই মুভিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।